আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিলিস্তিন রাষ্ট্র সম্পর্কে জানবো। আসলে ফিলিস্তিন সরকারিভাবে ফিলিস্তিন রাষ্ট্র এটা হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলের একটা নির্বাসন ঘোষিত একটা রাষ্ট্র, যেটা আসলে 15 নভেম্বর 1988 সালে আলজিয়ার্স শহরে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও ও প্যালেস্টাইন জাতীয় পরিষদ পিএনসি একপাক্ষিকভাবে ফিলিস্তিনি স্বাধীনতা ঘোষণা করেছিল। 1988 সালে ঘোষণার সময়ে কোনো অঞ্চলে পিএলওর নিয়ন্ত্রণ ছিল না। আসলে যদিও তারা সেই অঞ্চলগুলো দাবি করেছিল, আন্তর্জাতিকভাবে সেগুলো ইসরায়েলের দখলে আছে। আসলে ইসরায়েল এভাবে দখল করতেছে। জাতিসংঘের একটা নিয়ন্ত্রণ আছে। 1947 সালে জাতিসংঘ প্রস্তাবিত ফিলিস্তিন বিভাগ যেভাবে প্রস্তাবিত হয়েছিল, সেখানে ফিলিস্তিন ভূখণ্ড, গাজা ভূখণ্ড, পশ্চিম তীর ছাড়াও ইসরায়েলের শাসনাধীন কিছু অঞ্চল জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী তারা দাবি করে। 1974 সালে আরব লীগের শীর্ষ বৈঠকে আসলে স্থির হয়েছিল যে পিএলও ফিলিস্তিনের জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি এবং তাদের জন্য জরুরি ভিত্তিতে একটি স্বাধীন রাষ্ট্র করার আহ্বান জানিয়েছিলেন। 22 নভেম্বর 1974 থেকে একটি জাতি হিসেবে পিএলওকে রাষ্ট্রহীন সত্তারূপে পর্যবেক্ষক অবস্থা রাখা হয়েছিল, যারা কেবলমাত্র জাতিসংঘে তাদের বক্তব্য রাখতে পারে, কিন্তু তাদের কোনো ক্ষমতা দেওয়ার অধিকার ছিল না। ফিলিস্তিন সমস্যাটা মূলত তৈরি হয় ভূমধ্যসাগরে। আসলে 28,429 বর্গ মাইলব্যাপী ফিলিস্তিন দেশটি ছিল ওসমানীয় খেলাফতের অধীন। প্রথম বিশ্বযুদ্ধে যারা ছিল ব্রিটেন বিরোধী জোটও তখন যুদ্ধে ফিলিস্তিনিদের সহযোগিতা পাওয়ার আশায় 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর যুদ্ধে জয়ী হলে এই ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র হবে বলে আশ্বাস দেন, যা ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত। যেহেতু ফিলিস্তিন অঞ্চলে আরবীয়রা ছিল ইহুদিদের তুলনায় কয়েক গুণ বেশি, সেহেতু ঘোষণাটি তাদের অনুকূলে বলে আসলে স্থানীয়রা মেনে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রয়োজনে দুর্লভ বোমা তৈরির উপকরণ কৃত্রিম ফসফরাস তৈরির সক্ষম হন ইহুদি বিজ্ঞানী ডক্টর হেইজ বেইচম্যান। ফলে আনন্দিত ব্রিটিশ প্রধানমন্ত্রী জানতে চাইলেন কী ধরনের পুরস্কার তিনি চান। উত্তরে তিনি আসলে বলেন যে আমি অর্থ চাই না, আমরা স্বজাতির জন্য এক টুকরা ভূমি চাই, আর তা হবে ফিলিস্তিন। তবে ফিলিস্তিনের ভূখণ্ডটি ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় ব্রিটেন। কারণ প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর ব্রিটেন স্বাধীনতাদের অঙ্গীকারে 1918 থেকে সাল থেকে সেই 30 বছর দেশটিকে নিজেদের অধীনে রাখা, মূলত এই সময়টা ছিল ফিলিস্তিনটা আরব শূন্য করার জন্য তারা কাজে লাগায় ইঙ্গুম মার্কিন যে শক্তিটা। আসলে 1920 সালে যখন লিগ অফ নেশন জাতিপুঞ্জ ঘোষণা হয়, তখন ব্রিটিশ ম্যান্ডেটরি প্যালেস্টাইন প্রতিষ্ঠা করে ব্রিটিশ কর্তৃপক্ষ আসলে তারা একটা কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদি ফিলিস্তিনে জড়ো হতে দেখা যায়, মানে জড়ো হতে হেল্প করে আর কি, যা এক কথায় এটাকে বলা হয় আলিয়া বলা হয়। অতঃপর ব্রিটিশ সরকার একদিকে ইহুদিদের জন্য ফিলিস্তিনদের উন্মুক্ত করে দেয়, আর ব্রিটিশ বাহিনীর সহযোগিতা তারা ইহুদিরা মিলিশিয়ারা যারা ফিলিস্তিনদের বিতাড়িত করার জন্য তারা দৃঢ় সংকল্প করে তোলে। তারা বিভিন্ন ধরনের হত্যা, সন্ত্রাসী কার্যক্রম, ধর্ষণ, লুটতরাজ, বোমা হামলা বিভিন্নভাবে তারা ফিলিস্তিনিদের আসলে হামলা চালায়। এভাবে আস্তে আস্তে 1940 সালে এসএস পেট্রিয়া নামক একটি জাহাজকে তারা হাইফা বন্দরে উড়িয়ে দেয়, 276 জন ইহুদিকে হত্যা করে। আর 1942 সালে আরেকটি জাহাজকে উড়িয়ে দেয়, 1969 জন ইহুদিকে হত্যা করে জাহাজ ইহুদিরা ফিলিস্তিনি হত্যা করে। এভাবে আসলে দেখা যায় ইহুদি এবং ফিলিস্তিনিদের মধ্যে সেই 1920 সাল থেকে তাদের মধ্যে দামামা যে হাঙ্গাম আসলে এটা লেগেই আছে। এটা এক পর্যায়ে দেখা যায় যে প্রথম দিকে যখন ফিলিস্তিনিদের ভূমির একটা অংশ বেশি ছিল এবং ইহুদিরা এবং কম অংশ ছিল, কিন্তু ধীরে ধীরে তারা ইহুদিরা এই ফিলিস্তিনিদের ভূমি দখল করতে থাকে। তারা ফিলিস্তিনিদের বিভিন্ন ধরনের শহর বা বিভিন্ন তাদের যে সাম্রাজ্য তারা আস্তে আস্তে দখল করতে থাকে। দখল করতে করতে তারা আস্তে আস্তে এক সময় তারা একটা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ফিলিস্তিনি আসলে এখন মূলত তাদের আসলে যে মানে মূল ভূখণ্ড সেটা আসলে খুবই নগণ্য বলা যায়, যে 6,000 সামথিং বর্গ কিলোমিটার। এখন আস্তে আস্তে ইহুদিরা এভাবে দখল করতেছে। এটা মার্কিন একটা পরাশক্তি তাদের কাজ করতেছে। মার্কিন পরাশক্তির সাথে সাথে আসলে উগ্রবাদী কিছু যারা রাজনীতিবিদ, বিশ্ব রাজনীতি যারা পট পরিবর্তনে যারা সবসময় মরিয়া হয়ে থাকে এবং
আরও কিছু কারণ, যেখানে হচ্ছে আমরা মুসলিম যে রাষ্ট্রগুলো আছে আরব বা আমিরাত বা মুসলিম যে কান্ট্রিগুলো, তাদের একটা নীরব ভূমিকা তাদের সাথে হয়তো বা জানি না, আমার এই বলা ঠিক হবে না যে আহ, আমেরিকা বা তাদের ব্রিটিশ পরাশক্তির সাথে তাদের কোনো ধরনের কূটনৈতিক বা ব্যবসায়িক বা হচ্ছে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত বা রাষ্ট্রীয় কোনো ধরনের সম্পর্ক আছে কি না, যার জন্য তারা তাদের স্বার্থ উদ্ধার করতে পারবে, সেজন্য তারা এই মুসলিম দেশ, মুসলিম প্রধান যে রাষ্ট্র ফিলিস্তিন, এই হচ্ছে আল আকসার শহর জেরুজালেমকে তারা রক্ষা করতে মরিয়া হয়ে ওঠে না। আজকে আমরা সেই দেখলাম যে কিভাবে হচ্ছে যে ইহুদিরা বা তারা হচ্ছে যে ইসরায়েলি বাহিনীরা তারা হচ্ছে কিভাবে মুসলমানদের বোমা একদম ধূলিসাৎ করে দিচ্ছে, সে শিশু বাচ্চারা একদম মৌমাছির মতো বোমার উপরে উড়ে যাচ্ছে। আসলে এটার জন্য আমরা আসলে মুসলিম জাতি হিসেবে খুবই মর্মাহত, খুবই দুঃখিত, মানে খুবই মানে আমরা ব্যথিত। আমরা আমাদের মানে বলা যায় যে এক ধরনের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। সেই হৃদয় রক্তক্ষরণ থেকে আমরা সারা বাংলাদেশে আজকে বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর এবং জেলা উপজেলা প্রতিটা শহর এবং মোড় বা ব্যানার ফেস্টুন নিয়ে সব জায়গায় মোটামুটি একটা মানে হচ্ছে মানববন্ধন বলা যায় যে আমরা একটা বিক্ষোভ, আমরা ফ্রি প্যালেস্টাইন আমরা এরকম চাই, এবং বিভিন্ন ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের আমরা আহ্বান করেছি। তো সেই দিক থেকে আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আমরা আমাদের মুসলমানদের যদি অন্তরে যদি আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে আমাদেরকে প্রতিটা পণ্য বয়কট এবং ইহুদি দের যে মানে আমাদের সংস্কৃতি, ইহুদিদের যে তাদের যে সংস্কৃতি আছে মূলত, এই সংস্কৃতিকে বয়কট করতে হবে। তাছাড়া মূলত এটা আসলেই রিমুভ করা সম্ভব না। আমাদেরকে মানে হচ্ছে মানে মূল জিহাদ যেটা মানে মানে মনে মনে ধারণ করতে হবে, এবং এর জন্য মনে প্রাণে যার যার জায়গা থেকে, এবং এটা আমাদের ফিলিস্তিনি ভাইদের রক্ষা করার জন্য সবার, সব দেশ, সব মুসলিম উম্মার এগিয়ে আসার প্রতি আহ্বান রইল। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।